চ্যাপ্টার ১৭৪ ম্যাডাম শ্যারন। কি বললে? ভল্লুকের মতো দেখতে টোল একদম চমকে উঠল। সে ক্লাইনের দিকে একবার তাকাল, তারপর ঘরের ভেতরে চোখ বুলিয়ে নিল। শরীরের ভারী গড়নের তুলনায় অবাক করার মতো ক্ষিপ্রতায় সে ঘরের ভেতরে ছুটে গেল। সে মৃতদেহ ঢাকা দেওয়া সাদা কাপড়টা একটানে সরিয়ে ফেলল। বেশ ভালো করে লাশটা পরীক্ষা করার পর সে যেন লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আমি যা ভেবেছিলাম অবস্থা তার চেয়ে অনেক ভালো। খুব একটা সিরিয়াস কিছু মনে হচ্ছে না। হয়তো আমার রিভলভারটা বের করে মেনার্ডকে 5 বার গুলি করা উচিত ছিল, তাও আবার দানব শিকারী বুলেট দিয়ে। তখন দেখতাম তোমার কাছে সেটা সিরিয়াস মনে হয় কিনা। ক্লাইন মনে মনে বিদ্রুপের হাসি হাসল। সে বাইরের দিকে আঙুল তুলে ইশারা করল। আমাকে কি আর দরকার আছে? না। টোল চিৎকার করে উঠল। একটু অপেক্ষা করো। ক্লাইন কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? টোল বেশ গম্ভীর গলায় বুঝিয়ে বলল, আমাদের সব রকমের দুর্ঘটনার জন্য তৈরি থাকতে হবে। ম্যাডাম শ্যারনের সাথে কথা বলে তার জবানবন্দি নেওয়ার পর আমি নিজে তোমাকে জুটল্যান্ড স্ট্রিটে পৌঁছে দিয়ে আসব। মেনার্ড যদি মরার 10 ঘণ্টা পর আবার জ্যান্ত হয়ে উঠতে পারে, তবে আর কি না হতে পারে? আর তুমি যদি চলে যাও তবে আমি একা কি করব? টোল মনে মনে কথাগুলো যোগ করল। ঠিক আছে। ক্লাইন তার কপালের পাশে আঙুল দিয়ে একটু ডলে নিল। তবে আমাকে বিশ্রাম নেওয়ার জন্য একটা নিরিবিলি ঘর খুঁজে দাও। মাত্র একদিন আগে সে নতুন সিকোয়েন্সে পদার্পণ করেছে, তাই তার শরীর আর মন এখন সবচেয়ে ভালো অবস্থায় নেই। তাছাড়া কিছুক্ষণ আগে সে বেশ কয়েকবার জাদুকরী আচার পালন করেছে, 2টো চার্ম ব্যবহার করেছে আর একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। এখন তার ধ্যানে বসে সব সমস্যা দূর করা খুব জরুরি। ক্লাইন এখন কোনোভাবেই নিজের নিয়ন্ত্রণ হারাতে রাজি নয়। টোল আবার লাশটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিল। তাকে দেখে মনে হল সে এখন অনেকখানি হালকা বোধ করছে। সে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সে ক্লাইনকে একটা গেস্ট রুমে নিয়ে গেল, যেটা বাড়ির রোদেলা দিকের কাছাকাছি ছিল। সে আঙুল তুলে দেখিয়ে বলল, ইন্সপেক্টর মোরেত্তি, আপনি একদম চিন্তা করবেন না। কেউ আপনাকে বিরক্ত করবে না। আমি আগে ম্যাডাম শ্যারনের সাথে একটু দেখা করে আসি। ক্লাইন মাথা নেড়ে সায় দিল এবং তাকে চলে যেতে দেখল। তারপর সে দরজা বন্ধ করে জানালার পর্দাগুলো টেনে দিল। অন্ধকার আর শান্ত বেডরুমে সে ধীরে ধীরে একটা রকিং চেয়ারের কাছে এগিয়ে গেল এবং আরাম করে বসল। সে নিজের শরীরটাকে ছন্দময়ভাবে দুলতে দিল। তার মনে হল অসংখ্য গোলকধাঁধার মতো আলো তার মনের ভেতর খেলা করছে। কানের ভেতর ভোঁ ভোঁ শব্দ আর মাথার তীব্র যন্ত্রণা আস্তে আস্তে কমে আসতে শুরু করল। অবস্থা যখন স্থিতিশীল হল, সে চোখ খুলল এবং অন্ধকারের দিকে তাকাল। সে আবছাভাবে একটা বিছানা, আলমারি আর অন্যান্য আসবাবপত্র দেখতে পাচ্ছিল। তারপর সে শান্তভাবে তার আগের চেষ্টাগুলোর কথা ভাবল। কয়েকটা অতিরঞ্জিত কৌতুক করার পরেও খুব একটা সাড়া পাওয়া গেল না। হয়তো আমি এখনও ক্লাউন পোষণের ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি, কারণ এখনও কিছু নেতিবাচক প্রভাব রয়ে গিয়েছে। অবশ্য এমনও হতে পারে যে এই ধরনের অভিনয় খুব একটা কাজে আসছে না। ব্যক্তিগতভাবে আমি কোনো ভাঁড় বা ক্লাউনের ভূমিকা পালন করতে খুব একটা ইচ্ছুক নই, কিন্তু যেহেতু আমি এই সিকোয়েন্স বেছে নিয়েছি, তাই আমাকে এখন দাঁতে দাঁত চেপে লড়ে যেতেই হবে। আসলে জীবনের কোনো না কোনো সময়ে সবাইকে ক্লাউনের মতো অভিনয় করতে হয়, তাই এই চিন্তাটা নিয়ে আমার খুব বেশি অস্বস্তিতে থাকার প্রয়োজন নেই। আমাকে খুব দ্রুত একজন ক্লাউনের মূল উপাদানগুলো বুঝে নিতে হবে। নানা রকম চিন্তা যখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, ক্লাইন হঠাৎ করে একটা ব্রাস হাফপেন্স বের করল। পুরোটাই অভ্যাসবশত সে দিব্যজ্ঞান বা ডেফিনেশন করার চেষ্টা করল যে মেনার্ডের মৃত্যু কোনো অতিপ্রাকৃত কারণে হয়েছে কিনা। হয়তো এটা একটা পেশাগত রোগ হয়ে দাঁড়িয়েছে। ক্লাইন মাথা নেড়ে হাসল। তার চোখ দুটো অন্ধকার হয়ে এলো এবং সে মনে মনে বারবার বলতে থাকল, জন মেনার্ডের মৃত্যু অতিপ্রাকৃত কোনো কারণে হয়েছে। ডিং! সে রকিং চেয়ারে গা এলিয়ে দিয়ে কয়েনটা টস করল। সে দেখতে পেল ব্রাস বা পিতলের কয়েনটা বাতাসের মধ্য দিয়ে ঘোরার সময় ঝিকমিক করছে। টাক! কয়েনটা ঠিক ক্লাইনের হাতের তালুর ওপর এসে পড়ল এবং এর ওপরের সংখ্যার দিকটা দেখা যাচ্ছিল। তার মানে উত্তর হল না। অন্য কথায় জন মেনার্ডের মৃত্যুর পেছনে কোনো অতিপ্রাকৃত কারণ ছিল না। আমার ধারণা লোকটা চরম শারীরিক আনন্দের আতিশয্যে মারা গিয়েছে। মৃত মানুষকে নিয়ে হাসাহাসি করা ঠিক নয়, তাই আমি তাকে বিদ্রুপ করার জন্য কোনো ফালতু কথা বলবো না। ক্লাইন কয়েনটা তুলে পকেটে রাখল এবং নিজের চিন্তার জগতে ডুবে গেল। একসময় তার প্রায় ঘুম চলে আসছিল। খট খট খট! ছন্দময় দরজায় টোকা দেওয়ার শব্দে ক্লাইন তার পোশাক ঠিক করে নিল। সে পুলিশের হ্যাটটা মাথায় পড়ল এবং দরজার দিকে এগিয়ে গেল। তার ডান হাত দরজার নবস্পর্শ করার ঠিক আগ মুহূর্তে তার মনে একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখতে পেল ভল্লুকের মতো ইন্সপেক্টর টোল দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং নিজের কলার টেনে ঠিক করছে। তাকে দেখে বেশ বিরক্ত আর অসহায় মনে হচ্ছিল। ক্লাইন ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে দরজা খুলে দিল। ইন্সপেক্টর টোলকে দেখা গেল তার কলার টেনে ঠিক করতে। আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। আমরা ম্যাডাম শ্যারনকে খুঁজে পেয়েছি এবং তার জবানবন্দি নিয়েছি।
আপনি এখন জুটল্যান্ড স্ট্রিটে ফিরে যেতে পারেন। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। ক্লাইন তার বর্তমান মানসিক অবস্থার কারণ জিজ্ঞেস করল না, কিন্তু সে মুচকি হেসে বলল, ম্যাডাম শ্যারন কি স্বীকার করেছেন যে গতরাতে তিনি মেনার্ডের সাথে ছিলেন? তিনি বলেছেন যে মধ্যপ অবস্থায় তিনি আর মেনার্ড নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেননি। যখন তিনি দেখলেন যে লোকটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিনি নিজেকে গুছিয়ে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। তারপর তিনি নিজের গেস্ট রুমে গিয়ে লুকিয়েছিলেন। এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নেই, তাই তাকে কিছু শর্তে ছেড়ে দিতে হয়েছে। আমাদের এখন পোস্টমর্টেম বা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ইন্সপেক্টর টোল বিস্তারিত সব বুঝিয়ে বললেন। ক্লাইন মাথা কিছুটা কাত করে হাসল। আপনি এগুলো আমাকে কেন বোঝাচ্ছেন? টোল মাথা নাড়ল এবং একটা তেতো হাসি হাসল। আসলে এগুলো আপনাকে না বললেও চলত। মিসেস মেনার্ডের আচরণে আমি খুব বিরক্ত হয়ে গেছি, তাই না বুঝেই বকবক করতে শুরু করেছি। মেনার্ডের স্ত্রী কি ফিরে এসেছেন? ক্লাইন পাল্টা প্রশ্ন করল। হ্যাঁ, দুর্ভাগ্যবশত স্টিম লোকোমোটিভ বা বাষ্পীয় ট্রেনের কোনো একটা সমস্যা হয়েছিল, তবে ট্রেন আসতে দেরি করেনি। টোল মজার ছলে উত্তর দিল। ক্লাইন আর বেশি কিছু জিজ্ঞেস করল না। সে তার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে আছে কিনা দেখে নিয়ে ইন্সপেক্টর টোলের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এল। তোমরা তাকে কেন গ্রেপ্তার করছ না? সে একজন খুনি। আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই, আর আমি তোমাদের সবার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করব। আমি সবচেয়ে ভালো উকিল ভাড়া করে তোমাদের নামে মামলা ঠুকে দেব। তীব্র সব মন্তব্য ক্লাইনের কানে এল এবং সে অবচেতনভাবে সেদিকে তাকাল। সে দেখতে পেল একজন ফর্সা আর আকর্ষণীয় মধ্যবয়সী মহিলার আগে কাঁপছেন। দুজন যুবক তার হাত ধরে রাখা সত্ত্বেও সে তাদের ওপর চিৎকার করেই যাচ্ছিল। ব্যাকলুন্ডে এবছর এই ধরনের রাজকীয় গাউন খুব চলছে। লেডিস এস্থেটিক নামের ম্যাগাজিনটা প্রায়ই পড়ার কারণে ক্লাইনের মাথায় প্রথমে পরিস্থিতি বহির্ভূত এই চিন্তাটা এল। তারপর সে দেখল কয়েকজন ভদ্রলোক তাদের পেছনের এক মহিলাকে আগলে রাখার চেষ্টা করছেন। মহিলাটি একটি লম্বা কালো পোশাক পরেছিলেন। তার গায়ের চামড়া ছিল ধবধবে ফর্সা, চুলের রং ছিল বাদামি এবং চোখগুলোও ছিল বাদামি। তাকে দেখে বনের মধ্যে পথ হারানো কোনো হরিণ শাবকের মতো অসহায় মনে হচ্ছিল। যে কেউ তাকে দেখলেই মনের অজান্তেই রক্ষা করতে চাইবে। ম্যাডাম শ্যারন। ক্লাইনের হঠাৎ করে তার অভিনীত সেই বিতর্কিত দৃশ্যগুলোর কথা মনে পড়ে গেল। সে দ্রুত তার ডান হাত দিয়ে মুখ ঢেকে দুইবার কাশির ভান করল। অভ্যাসবশত সে তার বাঁ পাশের মাড়ির দাঁতে দুইবার টোকা দিল। সে স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে ঘরের মানুষগুলোকে দেখতে শুরু করল। মিসেস মেনার্ডের শরীরে কিছুটা সমস্যা আছে। তার আভা বা অরার রঙগুলো বেশ ফিকে হয়ে এসেছে। মনের আবেগের রং দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রাগী আর ঘৃণায় জ্বলছে, যা তার বাইরের আচরণের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। কিন্তু এ কি? ম্যাডাম শ্যারনের মনের আবেগের রং গাঢ় নীল। নীল রং মানে হল সে খুব যুক্তিসঙ্গতভাবে চিন্তা করছে আর সে একদম শান্ত আছে, অথচ বাইরে তাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়ে গিয়েছে আর নার্ভাস বোধ করছে। বোঝাই যাচ্ছে এই মহিলা মোটেও কোনো নিরীহ হরিণ শাবক নয়। তার শরীরও খুব সুস্থ। সব পরীক্ষা করার পর ক্লাইন যখন তার দৃষ্টি সরিয়ে নিতে যাচ্ছিল, হঠাৎ সে দেখল ম্যাডাম শ্যারন মাথা তুলে তার দিকে একবার আর চোখে তাকালেন। তারপর তিনি আবার মাথা নিচু করে নিলেন এবং কাঁপতে কাঁপতে ভীত এক ভঙ্গি করলেন। আমি যদি তোমার মনের আবেগের রং সরাসরি দেখতে না পেতাম, তবে হয়তো তোমার অভিনয়ে আমিও ঠকে যেতাম। তোমার আসলে অভিনেত্রী হওয়ার কথা ভাবা উচিত। ক্লাইন মনে মনে বিদ্রূপ করল। সে আর সেখানে দেরি করল না এবং ইন্সপেক্টর টোলের সাথে মেনার্ডের বাড়ি থেকে বের হয়ে এল। তারা পুলিশের ঠিক করে দেওয়া ঘোড়ার গাড়িতে চড়ে জুটল্যান্ড স্ট্রিটে ফিরে এল। ক্যাপ্টেনের কাছ থেকে নিজের ডিউটি বুঝে নেওয়ার পর সে চ্যানিস গেটে পাহারায় রইল। এই সুযোগে সে তার ভাতার জন্য একটি আবেদনপত্র লিখে ফেলল। সারা রাত কোনো ঝামেলা ছাড়াই কেটে গেল। ক্লাইন ওপরতলায় ফিরে এল এবং রোজানকে যে নাস্তা আনতে বলেছিল তা গ্রহণ করল। এই পেস্ট্রিটা আমার খুব পছন্দ হয়েছে, সে প্রশংসা করল। সে নাস্তার টাকা আগেই রোজানকে দিয়ে রেখেছিল। তাই নাকি? তবে কাল আমিও এটা খেয়ে দেখব। রোজান খুশি মনে উত্তর দিল। ক্লাইনের ঠোঁটের কোণ একটু কেঁপে উঠল। সে দুধ আর পেস্ট্রি খাওয়ার দিকে মন দিল। 8:25 ক্লাইন একটা হাই তুলল। তার খুব ঘুম পাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কাছের একটি শুটিং ক্লাবে গিয়ে পৌঁছাল। কয়েকদিন আগে সে মানসিক হাসপাতালের ডাক্তার ড্যাক্সটার গুডেরিয়ানের সাথে এখানে দেখা করার কথা ঠিক করে রেখেছিল। ব্যাং ব্যাং ব্যাং! ছোট্ট শুটিং রেঞ্জে ক্লাইন আর ড্যাক্সটার নিজ নিজ লক্ষ্যের দিকে গুলি ছুড়লেন এবং তাদের রিভলভারের সব বুলেট শেষ করলেন। ক্লিং ক্ল্যাঙ্ক! ড্যাক্সটার তার রিভলভার থেকে খালি কার্তুজগুলো বের করে ফেললেন এবং ক্লাইনের দিকে বেশ কৌতূহল নিয়ে তাকালেন। তোমাকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে। হবেই তো। আমি এখন সিকোয়েন্স 8-এ পৌঁছে গেছি।
আমার এখন সত্যিকারের লড়াই করার ক্ষমতা আছে। ক্লাইন মনে মনে তার চেহারার অভিব্যক্তি আর শরীরের নড়াচড়ার কথা ভাবল এবং ইচ্ছে করেই কিছুটা অহংকারী ভাব দেখাল, কারণ আমি মাত্র 1 মাস সময়ের মধ্যেই আমার পশনের ক্ষমতা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছি। ডেক্সটার তার ঠোঁট উল্টে বললেন, যদিও এটা গর্ব করার মতো একটা বিষয়, তবে এটা সবসময় বলার কোনো দরকার নেই। আরে, একজন স্পেকটেটর হয়েও তুমি আমার অভিনয় ধরতে পারলে না। বোঝা যাচ্ছে যে একজন ক্লাউনের ক্ষমতা স্পেকটেটরের ক্ষমতাকে দমিয়ে রাখতে পারে। ক্লাইন তার এই আবিষ্কারে মনে মনে হাসল এবং জিজ্ঞেস করল, হুড ইউজেন এখন কেমন আছে? সে সত্যিই পাগল হয়ে গিয়েছে। ডেক্সটার একটু থেমে আবার বললেন, আমি নানাভাবে তাকে পরীক্ষা করে দেখেছি। সে আসলেই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি ভাবছি তাকে ওষুধ দেওয়া শুরু করব কিনা, দেখি তাকে সুস্থ করা যায় কিনা। একজন সিকোয়েন্স 7-এর সাইকিয়াট্রিস্ট হয়েও সে পাগল সাজার ভান করছিল। এমনকি সে অন্য রোগীদের চিকিৎসা দেওয়ার সময়ও তার পশনের নামের মূল সুরের সাথে মিল রেখে কাজ করেনি। ওটা অ্যাক্টিং মেথড বা অভিনয়ের মাধ্যমে পশন হজম করার সঠিক পদ্ধতি ছিল না। তাই সে যে পাগল হয়ে যাবে এটাই স্বাভাবিক। ক্লাইন মনে মনে ভাবল এবং বলল, সে পাগল হওয়ার আগে তুমি কি জানতে পেরেছ যে কে তার সাথে যোগাযোগ করেছিল? হাসপাতালের ডাক্তার, রোগী, নার্স আর কর্মচারী ছাড়া বাইরের আর কেউ তার সাথে যোগাযোগ করেনি। ডেক্সটার খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন। ক্লাইন একটু ভেবে জিজ্ঞেস করল, তারও আগের কথা ভাবো তো, কেউ কি তার সাথে দেখা করতে এসেছিল, বা সে কি নিয়মিত হাসপাতালের বাইরে কোথাও যেত? নিজের দেওয়া কথা রাখার জন্য ক্লাইন প্রথম কয়েকটা মিটিংয়ে হুড ইউজেন সম্পর্কে কিছুই জিজ্ঞেস করেনি। ডেক্সটার গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, সাইকোলজি অ্যালকেমিস্টের মেম্বাররা ছাড়া 5 জনের বেশি লোক তার সাথে দেখা করেনি। তাদের মধ্যে একজন 3 বার এসেছিল। তার নাম ছিল এল। ক্লাইন কিছু জিজ্ঞেস করার আগেই তিনি আবার বললেন, কিন্তু আমি হুড ইউজেনের কাছ থেকে শুনেছিলাম যে এল আসলে তার ছদ্মনাম। তার আসল নাম ছিল লেনেভুস।